হে হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য দ্য ইটারনাল লাভ ড্রামার একদম শেষ পার্টের গল্প নিয়ে এসেছি। এই পার্টের গল্পটা অনেক বেশি ইন্টারেস্টিং, তবে এই পার্টের গল্পটা আবার একটু অন্যরকমও। তো চলুন দেখে নেওয়া যাক এই পর্বের শেষে ঠিক কি হয়েছিল। গত পর্বে আমরা দেখেছিলাম যে শাও আত্মা দমনকারী ওই পাথরটির মাস্টার হয়ে গিয়েছিল, কিন্তু ওর স্বামী মাত্র 25 বছর বাঁচবে। তাই স্বামীকে বাঁচানোর জন্য সে রাজমাতার কথা অনুযায়ী একটা বিষাক্ত ওয়াইন পান করতে আসে। কারণ রাজমাতা ওকে বলেছিল শাও যদি ওই ওয়াইনটা পান করে তাহলে মলিয়ান ওই পাথরটার মালিক হবে এবং ও আরো বেশি দিন বাঁচবে। তো রাজা এখানে চলে আসে এবং মলিয়ানও চলে আসে। আর রাজা তার মাকে বলে, এই কথা আপনাকে কে বলেছে? ওই পাথরটির মালিক সবসময় একজনই থাকবে, সে মৃতও হয়। আপনি অনেক বড় ভুল করেছেন। আর তাছাড়া রাজমাতার অনেক ভুলের কথাই এখন স্বীকার করে রাজা। আর রাজমাতাকে ধরে নিয়ে যেতে বলে। রাজমাতা বলে এই সমস্ত কিছুর পিছনে বড় প্রিন্স দায়ী, ওকে ডাকা হোক। তখন মো হি ফিংকে ডাকা হয়। এদিকে আমরা শাও আর মলিয়ানকে দেখতে পাই। লিয়ান ওকে টেনে নিয়ে ওর কটেজে যাচ্ছিল আর বলছিল, তুমি আমাকে একা ছেড়ে কিভাবে মৃত্যুর কথা ভাবতে পারো? এটা বলে ওকে একটা কিস করে। কারণ মলিয়ান এটা বুঝে গিয়েছে যে শাও ওর ভালো চাইতে গিয়ে নিজে মৃত্যুবরণ পর্যন্ত করতে পারে। শাও তখন বলে, আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। ঠিক তখনই বড় প্রিন্স এখানে চলে আসে আর বলে, তোমাদের পালানোর আর কোনো উপায় নেই। আজকে আমি তোমাদের এখান থেকে নিয়ে যাব এবং গড়াতে পুড়ে রাখবো। ঠিক তখনই নিচের ম্যাজিক্যাল ফ্লুটটা বের করে শাও বাজাতে শুরু করে। কারণ বড় প্রিন্স এখন পুরো ডেমন পর্যায়ে চলে গিয়েছিল। বড় প্রিন্স তখন পাগলের মতো করতে থাকে আর শাওকে বারবার বলতে থাকে যে এই বাঁশিটা বাজিও না। এখানে থাকা সমস্ত মানুষের কানের ভিতর দিয়ে এই সুরটা চলে গিয়ে তারা পাগলের মতো করছিল। কিন্তু বড় প্রিন্স কিছুক্ষণ পরেই এই বাঁশিটার সুরকে কন্ট্রোল করে নিয়ে ধরে ফেল শাওকে। এদিকে লু এসে কোনো রকমে লিয়ানকে ওখান থেকে নিয়ে পালিয়ে যায় এবং লিয়ান এখন অনেক অসুস্থ হয়ে পড়ায় লু ওর একটু চিকিৎসা করছিল। লু এটা বলে দেয় যে কিছুক্ষণের ভিতরেই ও ঠিক হয়ে যাবে। এরপরে ওরা সবাই মিলেই একটা যুক্তি করে যে কিভাবে এখন উদ্ধার করা যাবে শাওকে। কারণ শাও এখন প্রিন্সের উপরে আছে আর প্রিন্স কাউকে ধরে রাখলে তার কি হাল করবে তা ওরা বুঝতে পারছে। এদিকে আমরা শাওকে দেখতে পাই। শাও তখনও পর্যন্ত অজ্ঞান হয়ে জেলের ভিতরে পড়েছিল। কিছুক্ষণ পরেই শাওয়ের জ্ঞান ফিরে আসে। শাও বলে যে আমি কোথায় আছি, মলিয়ানের কি হয়েছে। এরপর আমরা লিয়ানকে দেখতে পাই। লিয়ানকে দেখা যায় ও একদল সৈন্য নিয়ে এসে তার বড় ভাইয়ের উপর অ্যাটাক করার চেষ্টা করে। যেহেতু তার স্ত্রীকে আটকে রাখা হয়েছে, তার মনে হয়েছে যুদ্ধকে দিয়েই মূলত যুদ্ধ প্রতিহত করা সম্ভব, আর তাই নিজেও সে ফাইট করতে শুরু করে। এদিকে আমরা বড় প্রিন্সকে দেখতে পাই। বড় প্রিন্স পুনরায় শাওয়ের সঙ্গে দেখা করতে এসেছিল। শাও তখন বলে, তুমি আমাকে ছেড়ে দাও, এখানে কেন আটকে রেখেছো? বড় প্রিন্স ওর উপর খুব রেগে যায় আর বলে, ওই আত্মা দমনকারী পাথরটা কোথায়? ওই পাথরটা আমাকে দিয়ে দাও। তখন শাও বলে, একে অবশ্য ভালোবাসা দিয়ে যদি পটানো যায় সেটাই কাজ হবে। তাই শাও এখন মিষ্টি মিষ্টি করে কথা বলতে থাকে, কিন্তু এতেও বড় প্রিন্সের মন গলে না। সে পুনরায় তার গলা চেপে ধরে বলে, এখানে আমার সঙ্গে এখন নাটক করো না। এদিকে আমরা লুকে দেখতে পাই এবং ছোট প্রিন্সকেও দেখতে পাই। তো মলিয়ান এখন তার স্ত্রীর খোঁজ করতেই মূলত এসেছিল, কিন্তু কোথাও ও খুঁজে পায় না শাওকে। এদিকে শাওয়ের বডিতে ঠিক সেই সময় চুয়ের আত্মা চলে এসেছিল। চু তখন বড় প্রিন্সকে বলতে শুরু করে, আমাদের কি দারুণ একটা প্রেমের সম্পর্ক ছিল। সেই দিনগুলোর কথা মনে পড়লে এখনও আমার কান্না পায়। তোমার কি কিছুই মনে নেই? তুমি কেন এই পর্যায়ে চলে এসেছো? আমি তো তোমাকে খুব ভালো একটা ছেলে ভেবেই ভালোবেসেছিলাম, আর তুমিও তো আমাকে ভালোবাসতে। তাহলে কেন আজকে এই দিন দেখতে হচ্ছে? তখনই যেন কেমন একটা হয়ে যায় প্রিন্সের ভিতর। বড় প্রিন্স ওকে জড়িয়ে ধরে বলে, দুনিয়ার আর কোনো কিছুর প্রয়োজন নেই আমার। আমি শুধু তোমাকে চাই, আমি তোমার সঙ্গে সংসার করতে চাই। ঠিক তখনই আমরা সেই ডেমন লর্ডকে দেখতে পাই। এই ডেমন লর্ড তখন আবারও শক্তি বিনিয়োগ করতে শুরু করে, যেই শক্তি মূলত ও একটা চিহ্নের মতো দিয়ে বড় প্রিন্সের ভিতরে পাঠাতো। বড় প্রিন্স এবার আরো জোরে গলা চেপে ধরে শাওয়ের, আর এতে শাওয়ের শরীর থেকে চুয়ের শরীর আলাদা হয়ে যায়। মানে ওরা দুটো আলাদা মানুষ হয়ে যায়। আর এখানেই এই প্রথমবারের মতো দুজনের দেখা হয়। এখানে চু অনেক বেশি ব্যথা পায় এবং অনেক আঘাত পাওয়ার কারণে কিছুক্ষণের ভিতরেই চু মারা যায়। তবে শাওকে বাঁচাতে গিয়েই মূলত চু মারা গিয়েছিল, আর চুকে নিজের হাতেই বড় প্রিন্স মেরে ফেলেছে। বড় প্রিন্স জানতেও পারে না যে সে একটা ডেমনের কারণে এভাবে নিজের ভালোবাসার মানুষটিকে মেরে ফেললো। ঠিক তখনই মলিয়ান ওখানে চলে আসে আর শাওকে বলে,
তুমি তো অন্তত ঠিক আছো। কিন্তু শাও জানায় যে ট্রু মারা গিয়েছে। বড় প্রিন্স এর উপরেও চড়াও হয়। তবে মলিয়ান বলে ওই আত্মা দমনকারী পাথরটা আমি তোমাকে দিয়ে দিব, তাই আমাদের ছেড়ে দাও। তারপরে ওদের ছেড়ে দেওয়া হয়। ওরা বাইরে চলে আসে এবং ওই পাথরটাও নিয়ে আসে। তখন বড় প্রিন্স বলে আগে পাথরটা খুলে বের করো, না হলে কিন্তু তোমার স্ত্রীকে অক্ষত অবস্থায় ফিরে পাবে না। তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। এখানে আমরা লুকে বলতে শুনি যেভাবেই হোক বোকা বানাতে হবে বড় প্রিন্সকে, কারণ বড় প্রিন্সকে কোনো একটা ডেমন কন্ট্রোল করছে। আমরা যদি কোনো রকমে ওই ডেমনটাকে কন্ট্রোল করতে পারি তাহলে বড় প্রিন্স সুস্থ হয়ে যাবে। তাই তুমি ওই পাথরটা বড় প্রিন্সের কাছে নিয়ে যাবে। এর আগে আমি শনাক্ত করব সেই দুইজনকে, যে দুইজন মূলত কন্ট্রোল করার চেষ্টা করছে বড় প্রিন্সকে। তো লু সেই দুইজনকে কন্ট্রোল করতে আসে। এদিকে আমরা সেই আত্মদমনকারী পাথরটি দেখতে পাই। এই পাথরটি যখন বড় প্রিন্স দেখতে পায় তখন ও দ্রুত করে শাওকে বলে এক্ষুনি বাঁশি বাজিয়ে ওই পাথরটিকে উপরে তোলো আর পাথরটিকে আমার কাছে দিয়ে দাও। ও তখন বাঁশি বাজাতে শুরু করে। বাঁশি বাজানোর সাথে সাথে বক্সের ভিতর থেকে ওই পাথরটা উপরে উঠতে শুরু করে। বড় প্রিন্স যখন হাত বাড়িয়ে পাথরটিকে নিতে যায় দেখা যায় পাথরটি ওর কাছ থেকে সরে যায় আর পাথরটি আপনা আপনি চলে যায় শাওয়ের দিকে, আর সেটা শাওয়ের কপালে ঢুকে যায়। এতে সবাই অবাক হয়ে যায়, কারণ এই পাথরটা তার মাস্টারকে খুব ভালোভাবে চেনে। এজন্য সে ওখানে তার মাস্টারের উপস্থিতি দেখে তার মাস্টারের কপালের ভিতরে ঢুকে যায়। বড় প্রিন্স এতে ভীষণ অবাক হয়ে যায়, কারণ শাও আস্তে আস্তে ম্যাজিক্যাল ওয়েতে উপরের দিকে উঠতে শুরু করে। এমনকি মলিয়ান পর্যন্ত অনেক অবাক হয়ে গিয়েছিল। তারপরে যখন ও নিচে নামে তখন ওর নিচে নামার আঘাতেই উল্টে পড়ে যায় ওখানে বড় প্রিন্স। বড় প্রিন্স এবার মারাত্মক খেপে যায়। এদিকে লুকে দেখতে পায় লু ওই দুজনের সঙ্গে তখন ফাইট করছিল আর এটা জানার চেষ্টা করছিল তাদের ডেমন লর্ড কোথায় আছে আর তাদের ডেমন লর্ড কীভাবেই বা ফার্স্ট প্রিন্সকে কন্ট্রোল করছে। তো এখানে এসে ও দেখতে পায় এবং এখানে যখনই তারা তাদের লর্ডকে ডাকার চেষ্টা করছিল তখনই লু ওই দুজনকে একদম কোপাঘাত করে দেয়। এদিকে আমরা বড় প্রিন্সকে দেখতে পাই। বড় প্রিন্স তো ইনজুর্ড হয়ে গিয়েছিল, তারপরেও ও এদের দুজনের উপর চড়াও হয়। শাওকে বাঁচাতে গিয়ে মলিয়ান সামনে পড়ে যায় এবং মলিয়ানকে অনেক ভয়ানকভাবে ইনজুর্ড করে ফেলে বড় প্রিন্স। এরপরে শাওকে যখনই মারতে যাবে ঠিক দেখা যায় ও আর শাওকে মারতে পারে না, কারণ কেউ যেন একটা পিছন থেকে প্রতিহত করার চেষ্টা করছিল, আর সেটা হলো লু। আর এভাবেই বড় প্রিন্সের সমস্ত শক্তি গায়েব হয়ে যায়, কারণ লু ওদিক থেকে ওর সমস্ত ডেমনিক পাওয়ারকে নষ্ট করে দেয়। এরপরে বড় প্রিন্স ওখানে পড়ে যায় আর তখন রাজা বাহিরে বের হয়ে আসে। রাজা যখন বাইরে বের হয়ে আসে তখন দেখা যায় তার ছেলে অলরেডি মরতে পড়েছে, কারণ ফার্স্ট প্রিন্সের শরীরের যে ডেমনিক পাওয়ার ছিল সেই পাওয়ার তার ভিতরের পাওয়ারকে অনেক বেশি নষ্ট করে দিয়েছে। ফার্স্ট প্রিন্স এখন শাওকে ডাকে আর বলে আমি তোমার সঙ্গে ঘর করতে চেয়েছিলাম, কিন্তু সেই সৌভাগ্য আমার হলো না, তুমি আমাকে মাফ করে দিও, এটা বলে আর মরে যায়। আর এতে সবাই অনেক কষ্ট পায়, কারণ ফার্স্ট প্রিন্স মানুষটা অতটাও খারাপ ছিল না। রাজা নিজেও জানতো যে ফার্স্ট প্রিন্স মলিয়ানকে কতটা ভালোবাসতো এবং ছোট ভাই হিসেবে কতটা আদর করত। তবে নিয়তিতে যা লেখা থাকবে সেটা তো হবেই, তাই না? এরপরে মলিয়ানের নিজেরও অনেক মন খারাপ হয়। ওরা সবাই মন খারাপ করে বসেছিল আর এদিকে শাও তো অনেক মন খারাপ করে, কারণ কোথা থেকে কি হয়ে গেল ও যেন কিচ্ছু বুঝতে পারছিল না। রাজা প্রচণ্ড মন খারাপ করে কিছুদিন সময় কাটায়। এদিকে রাজমাতা যখন জানতে পারে এই সব রাজনীতি ষড়যন্ত্র ইত্যাদি ইত্যাদিতে সে কতখানি ডুবে গিয়েছিল আর জীবন থেকে সরে গিয়েছিল তখন সবারই কষ্ট লাগে। এরপরে কিছুদিন কেটে যায়। শাও তখন প্রেগনেন্ট ছিল এবং আজকে ওর সন্তান জন্ম দেওয়ার দিন ছিল, তবে কোনোভাবেই ওর সন্তান ডেলিভারি হচ্ছিল না। সবাই মিলে এত চেষ্টা করছিল কিন্তু শাওয়ের প্রচণ্ড কষ্ট হলেও এখনো পর্যন্ত সন্তান ডেলিভারি হচ্ছিল না। একটি মহিলা এসে বাইরে এই কথা জানায় অষ্টম প্রিন্সকে। ঠিক তখনই আমরা ওখানে লুকে দেখতে পাই। লু দ্রুত করে এই রুমের ভিতরে চলে আসে এবং কিছু একটা ম্যাজিক করে দেয় আর বলে দেয় এবার খুব দ্রুতই ওর সন্তান হবে, ওকে আর বেশি কষ্ট করতে হবে না। যেহেতু ওর শরীরের ভিতরে ওই আত্মা দমনকারী পাথরটি আছে তার জন্য ওর এত কষ্ট হচ্ছিল। এরপরে ওদের ফুটফুটে একটা ছেলে সন্তানের জন্ম হয়। ওই ছেলেটিকে কোলে করে নিয়ে সোজা শাওয়ের কাছে চলে আসে অষ্টম প্রিন্স। শাওয়ের তো খুবই ভালো লাগে, এতক্ষণ যা কষ্ট হয়েছিল এবার এক মুহূর্তে নিমেষ হয়ে গেল। এদিকে লু আবার অষ্টম প্রিন্সকে জানায় যে শাও তার ছেলেকে কখনোই ছুতে পারবে না, মানুষ করতে পারবে না, কারণ শাওয়ের শরীরে ওই জাদুই পাথরটি আছে। ওই পাথরের শক্তি অনেক বেশি আর ওটা তার ছেলেকে হয়তো আঘাত করতে পারে। তাই শাও চাইলেও তার ছেলেকে নিজে হাতে বড় করতে পারবে না, আদর করতে পারবে না।
না। এই কথা শুনে শাওয়ের খুবই কষ্ট হয়। শাও অনেক কান্নাকাটি করে। শাওকে তখন অষ্টম প্রিন্স এসে বোঝায়, আমি তো আছি। শাওয়ের মারাত্মক কষ্ট লাগলেও করার আর কিছুই থাকে না। ও আর অষ্টম প্রিন্স দুজনে অনেক কাঁদতে থাকে আর ওদের ছেলেকে রাজার কাছে পাঠিয়ে দেওয়া হয়। একদিন রাতে অনেক বেশি ঝড় হচ্ছিল আর সেই রাতে হঠাৎ করে দেখা যায় যে ঘরের ভিতর থেকে গায়েব হয়ে গিয়েছে অষ্টম প্রিন্স এবং শাও। তবে তারা কোথায় এসে পড়েছে? তারা এসে পড়েছে একটা ম্যাজিক্যাল দুনিয়ায়। এটা হলো আত্মাদের দুনিয়া। এই দুনিয়ায় দুইটা সূর্য ওঠে। এই দুনিয়াতে ওরা এসে অবাক হয়ে বলে, এটা আমরা কোথায় এসেছি। কিছুক্ষণ পরে ওরা কিছু মানুষের দেখা পায়। এখানে এসে দেখতে পায় কিছু মানুষ একটা জায়গাকে পাহারা দিচ্ছে। ওরা ভিতরে ঢুকতে চাইলে ওই লোক দুইজন বলে, তোমাদেরকে সাইন দিতে হবে। তোমরা বাহিরের দুনিয়া থেকে আসলে তোমাদের এর ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। তখন ওরা দুজনেই হাতের সাইন দেয়। কিন্তু যখন শাও সাইন দেয় ঠিক তখনই দেখা যায় পাথরটি নড়তে শুরু করে। তখন আমরা বুঝতে পারি যে এখানে শাওয়ের বিশেষ কোনো একটা কিছু তো আছেই এবং এই পাথরটি তখন ওই ডেমন লর্ডকেও জাগিয়ে দিয়েছিল। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই এখানে অন্য একটা ট্রাইব, যেখানে আবার কিন্তু ওই লুও চলে এসেছিল। এটা মূলত চু ট্রাইব। আর এই সম্প্রদায় সবসময়ই ওই ডেমন লর্ডকে পাহারা দিয়ে রেখেছে, যাতে ডেমন লর্ড কখনো বাহিরে বের হয়ে না আসে আর পৃথিবীর ক্ষতি করতে না পারে। আর এই চু ট্রাইবের একজন সদস্য হলো আমাদের এই লু, যে পৃথিবীতে ডিভাইন হিলার হিসেবে ছিল। যাই হোক, অন্যদিকে আমরা ওদেরকে দেখতে পাই কিছুক্ষণের ভিতরেই কিছু কালো কাপড় পরুয়া লোকজন এসে ওদের দুজনের উপরে আক্রমণ করে। তখনই ম্যাজিক্যাল ফ্লুটটা বের করে বাজাতে শুরু করে শাও। যখন এই ম্যাজিক্যাল বাঁশিটা বাজাচ্ছিল তখন সে একমাত্র তার স্বামীকে রক্ষা করার জন্যই এই বাঁশিটা বাজাচ্ছিল এবং বারবার তাদের পিছনে স্মৃতিগুলো দেখানো হচ্ছিল যে কিভাবে ওরা জীবন মৃত্যু পর্যায়েও একসঙ্গে থেকেছে। তবে শাও এই বাঁশি বাজাতে বাজাতে অনেক বেশি অসুস্থ হয়ে যায়। ইনজুর্ড হয়ে ও ওখানে অজ্ঞান হয়ে যায়। ঠিক সেই সময় আমরা দেখতে পাই ফার্স্ট প্রিন্সের মতো কাউকে। তবে এটা ফার্স্ট প্রিন্স ছিল না, এটা ছিল এই স্পিরিটল্যান্ডের মানে আত্মাদের দুনিয়ার একজন লিডার। সে হলো মৌ লিডার। এটা মূলত কে বলুন তো? এটা হচ্ছে মৌলিয়ানের দাদু। এই দাদু মূলত মৌলিয়ানকে এখান থেকে খুঁজে পায়। মৌলিয়ান তখন ওই লোকটিকে বলে, দাদু তুমি এখনো বেঁচে আছো? তখন ওর দাদু ওকে অজ্ঞান করে নিয়ে ওখান থেকে চলে আসে। ঠিক কিছুক্ষণ পরেই সিন কাট হয় আর আমরা দেখতে পাই শাও একটা ঘরের ভিতরে বেডে শুয়ে আছে। শাও বুঝতে পারে না সে কোথায় শুয়ে আছে। শাও এদিক ওদিক চারিদিকটা খুব ভালো করে দেখতে থাকে আর বলে, আমি কি মরে গিয়েছি? আমি কি অন্য কোনো পৃথিবীতে চলে এসেছি? ঠিক তখনই ওখানে একটা মহিলা চলে আসে। এই মহিলা মূলত ওর জন্য খাবার দিতে এসেছিল। ও মহিলাটিকে অনেক কথাই জিজ্ঞেস করে এবং জানার চেষ্টা করে যে এখানে আসলে সে আসলোটা কিভাবে। কিন্তু এই মহিলা একটা কথাও বলে না। শাওয়ের তখন খুবই রাগ হয়। ওর মাথা তখন হঠাৎ করেই যন্ত্রণা করতে শুরু করে। আর তখন ও দেখতে পায় এই জায়গাটা কেমন, বাহিরের মানুষগুলো কেমন, সবকিছুই। যেহেতু ওর ভিতরে একটা ম্যাজিক্যাল পাওয়ার আছে আর সেজন্য ওর তো দূরের জিনিস দেখারও একটা স্পষ্ট ম্যাজিক্যাল পাওয়ার আছে। তাই ও ওর এই ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে দেখার চেষ্টা করে যে ওর হাজব্যান্ড মানে মৌলিয়ান ঠিক কোথায় আছে। এখন ও দেখতে পায় যে মৌলিয়ান একটা জায়গায় বসে আছে এবং মৌলিয়ানকে ওখানে ধ্যানে বসিয়ে রাখা হয়েছে। কিন্তু ঠিক তখনই ওর সামনে দাদু চলে আসে, কারণ দাদু বুঝতে পারছিল এখন পাথরের শক্তি দিয়ে কিছু একটা দেখার চেষ্টা করছে শাও। তাই ও আর দেখার চেষ্টা করে না। তার কিছুক্ষণ পরেই এখানে ওই দাদু চলে আসে। দাদু তখন বলে, আমি জানি তুমি পাথরের শক্তি দিয়ে একটু আগেই তোমার স্বামীকে খোঁজার চেষ্টা করছিলে। তুমি নিশ্চয়ই আমাকে চিনতে পেরেছ আমি কে? তখন ও লোকটিকে বলে, আমি যদি ভুল না করি তাহলে আপনি কি মৌলিয়ানের দাদু? মানে মৌলিয়ানের দাদুর আত্মা আপনি, যেহেতু এটা আত্মাদের দুনিয়া। তখন ওই লোকটি বলে, হ্যাঁ তুমি ঠিকই ধরেছ। আর মৌলিয়ান এখন মৃত্যুশয্যায়। তুমি তো জানতেই যে 25 বছরের একটা দিনও বেশি মৌলিয়ান বাঁচবে না। কিন্তু মৌলিয়ান আসলে কে জানো? মৌলিয়ান হলো আমার বন্ধু। এখান থেকে 1000 বছর আগে আমাদের দুজনের বন্ধুত্ব খুবই ভালো ছিল। একদিন আমরা যুদ্ধে জড়িয়ে পড়ি। সেদিন ওই যুদ্ধে মৌলিয়ানকে একটি মেয়ে হত্যা করে যায়। আর সেই মেয়েটি ছিল চু ফ্যামিলির একটা মেয়ে। সেজন্য তো চু ফ্যামিলি এবং মো ফ্যামিলির ভিতরে আমাদের এত দ্বন্দ্ব। তো যেদিন মারা গিয়েছিল মৌলিয়ান, সেদিন আমার অনেক কষ্ট লেগেছিল। মৌলিয়ানের এই মৃত্যু আমি কোনো রকমেই মানতে পারিনি। তাই ওর আত্মাটাকে আমি ওর দেহর ভিতর থেকে আলাদা করে ফেলি। তারপরে ওই আত্মাটাকে একটা বক্সের ভিতরে বন্দি করে রাখি। আর এই বক্সটাকে আমি আমার নিজের কাছে রেখেছিলাম প্রায় 1000 বছর ধরে। এবং তারপরে একদিন আমি পৃথিবীতে ফিরে যাই। ওখানে গিয়ে আমি একজন গ্রেট রাজা হয়ে যাই। আর এই বক্সটিকে সবসময় আমার কাছে রাখতাম। যেভাবেই হোক, যে কারো শরীরের ভিতরে আমি যদি এই আত্মাটাকে ঢুকিয়ে দিতে পারি তাহলে আমার বন্ধুর আত্মার বেঁচে থাকার মনে হয় একটা সম্ভাবনা থাকবে।
কিন্তু আমি কাউকে খুঁজে পাচ্ছিলাম না। তারপরে আমার ওখানে সংসার হয়। ওই পৃথিবীতে আমি একটা ছেলে সন্তানের জন্ম দিই। আমার ছেলে বড় হয়ে যায়, তারপরে সে 3টা ছেলে সন্তানের জন্ম দেয়। যেদিন মলিয়ানের জন্ম হয় সেদিন আমি বুঝতে পারি আমার বন্ধুর আত্মা মলিয়ানের শরীরের সাথে একেবারে পারফেক্টভাবে মিলে যায়। তাই আমি আমার বন্ধুর আত্মা আমার গ্র্যান্ডসন অর্থাৎ মলিয়ানের শরীরের ভিতরে দিয়ে দিয়েছিলাম। অর্থাৎ মলিয়ানের যে আসল আত্মা সেটাকে দমন করে রাখা হয়েছিল এবং মলিয়ান যে আমার বন্ধুর আত্মা সেই আত্মাটি আমি ওই বাচ্চার শরীরে দিয়ে দিই, আর সেভাবেই মলিয়ান বড় হয়ে ওঠে। অর্থাৎ তুমি যাকে তোমার স্বামী বলে মনে করো সে কিন্তু আসল মলিয়ান নয়, বরং সে এই পৃথিবীর আমার বন্ধু মলিয়ান। এটা শুনে ভীষণই অবাক হয়ে যায় শাওয়ার, বলে সে যাই হোক, আমি শুধু জানি মলিয়ান আমার আর সে আমার হাজব্যান্ড। ঠিক তখনই আমরা লুকে দেখি। এখান থেকে যখন মলিয়ানের দাদু চলে যায়, লু দেখা করতে আসে তখন শাওয়ের সঙ্গে। শাও তখন বলে যে কিভাবে আমি মলিয়ানকে বাঁচাবো। তখন লু ওকে একটা পেপার দেয় আর বলে এটাকে রপ্ত করো। কিন্তু লু তখন ধরা পড়ে যায় আবার মলিয়ানের দাদুর কাছে। যাই হোক, লু যখন এখান থেকে চলে যায় তখন ওকে ফলো করতে করতে শাও ওর পিছু পিছু এখান থেকে চলে যায়। এখান থেকে লু কোনো রকমে পালিয়ে তো যায়, কিন্তু শাওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না, কারণ শাওয়ের হাতে একটা কাগজ দেওয়া হয়েছিল যেটা ছিল মূলত একটা ম্যাপ। ওই ম্যাপ ধরে সে মূলত মলিয়ানকে খুঁজতে যাচ্ছিল, কিন্তু এখানে এত বেশি পাহারা ছিল যে ও মলিয়ানের দেখা পর্যন্ত পায় না। ও সবাইকে অনেক ক্রুয়েল বলে, তারপরেও মলিয়ানের সঙ্গে ওকে দেখা করতে দেওয়া হয় না। ওকে পুনরায় ওর ঘরে পাঠিয়ে দেওয়া হয়। ঘরে এসে ও অনেক কান্নাকাটি করতে লাগে। ওকে যে আরও একটা পেপার লু দিয়ে গিয়েছিল সেই পেপারটাও পড়তে শুরু করে। যদিও পেপারটা ভীষণই বিদঘুটে ছিল, তারপরেও ও পেপারটাকে ভীষণ ভালোভাবে পড়ে সেটাকে রপ্ত করতে লাগে। রাত্রেবেলা ঘুমিয়ে ও স্বপ্ন দেখে এখান থেকে 1000 বছর আগে যখন মলিয়ান মারা যাচ্ছিল, ঠিক তখনই ওকে যে মেরেছিল সে মেয়েটি আর কেউই নয়, সেটা ছিল চু ফ্যামিলির শিয়াং তং, যার 1000 বছর আগে জন্ম হয়েছিল। শাও তো অবাক হয়ে যায়, কারণ ওই চু শিয়াং তং আসলে সে নিজেই ছিল। এই জন্মে তার পুনর্জন্ম হয়েছে। এখন সে এই রুম থেকে বের হওয়ার অনেক চেষ্টা করে আর মলিয়ানের কাছে যাওয়ার চেষ্টা করে। যে মহিলাটি ওর জন্য খাবার নিয়ে আসছিল ওই মহিলার পোশাক কোনো রকমে পরে ও পালানোর চেষ্টা করেছিল। ঠিক তখনই মলিয়ানের দাদু এখানে চলে আসে আর বলে, আমি জানি তুমি পালানোর চেষ্টা করবে, তোমার জন্য একটা সুখবর আছে, সেটা হলো চলো আমি তোমাকে মলিয়ানের কাছে নিয়ে যাব। এরপরে মলিয়ানের কাছে নিয়ে যাওয়া হয়, কিন্তু এটা দাদু বলে দেয় যে মলিয়ান তোমাকে চিনতে পারবে না, কারণ মলিয়ান এখন আগের রূপে ফিরে এসেছে। এরপরে যাওয়ার পথে অনেকগুলো গোলাপ দেখতে পায় শাও। একটি গোলাপ সে তুলে নেয় আর বলে গোলাপ অনেক পছন্দ করতো মলিয়ান, আমি যদি ওকে এই গোলাপটা দিই ও অনেক খুশি হবে। কিন্তু মলিয়ানের তো আগের আত্মা ফিরে এসেছে, আসল আত্মা তো চাপা পড়ে গিয়েছে, তাই না? এজন্যই তো লিয়ানকে বাঁচানো যাবে, মানে ছোটবেলায় যে আত্মাটিকে দমন করা হয়েছিল সেই আত্মাই এখন জেগে উঠেছে, তা না হলে কোনোভাবেই লিয়ানকে বাঁচানো যেত না। তো এখন লিয়ানের সামনে একটা গোলাপ এনে দিলে শাওকে লিয়ান চিনতে পারে না এবং গোলাপটিও অ্যাকসেপ্ট করে না। তাই শাও অনেক কান্নাকাটি করতে লাগে আর বলতে লাগে, তোমার কি আমার সম্পর্কে কোনো কিছুই মনে নেই? আমি তোমাকে কত ভালোবাসি, তুমি আমাকে কত ভালোবাসো, আমাদের একটা ছেলেও আছে, তুমি কি সব ভুলে গিয়েছো? ওই লোকটি তখন বলে, হ্যাঁ আমি সব ভুলে গিয়েছি। এদিকে দাদু বলে ওদেরকে ওদের মতো থাকতে দাও, ওরা নিজেদের ভিতরে ভালো বোঝাপড়া করে নিক, তাছাড়া আর কিছুই বলার নেই। তো রাত্রেবেলা হঠাৎ করেই কাশতে শুরু করে মলিয়ান এবং ও দেখতে পায় ও মারাত্মকভাবে ইনজুর্ড, কিন্তু ওর এই কাশির কারণটা কোনোভাবেই জানে না শাও। শাও ওকে বিভিন্ন ঔষধ দিতে লাগে, তবে এইসব দিয়ে মলিয়ানকে সুস্থ করা যাচ্ছিল না, কারণ মলিয়ানের ভিতরটা একদম শেষ হয়ে গিয়েছিল। ও লিয়ানকে আগের স্মৃতিগুলো বোঝাতে থাকে যাতে অন্তত একটিবার ওকে মনে করতে পারে লিয়ান, কিন্তু ও মনে করতে পারে না। লিয়ান ওকে বলে যে তুমি অনেক বেশি আমাকে ডিস্টার্ব করছো, তুমি এখান থেকে 100 হাত গুনে গুনে বাইরে গিয়ে দাঁড়াবে আর দেয়ালের দিকে তাকিয়ে থাকবে, নিজের প্রায়শ্চিত্ত করবে, কারণ তুমি অনেক বেশি বকবক করো। তো তখন ও মন খারাপ করে বাহিরে এসে দাঁড়িয়ে থাকে আর বাহিরেই একটি লোকের সাথে বকবক করতে শুরু করে। কিছুক্ষণ পরে লিয়ান আবার কি মনে করে ওকে ভিতরে ডেকে পাঠায় আর বলে যে তুমি একটু খাবার খেয়ে যাও, তারপরে তুমি আবার পুনরায় ওখানে গিয়ে দাঁড়াবে। কিন্তু খাবার খাওয়ার সময় লিয়ান আগে যে কথাগুলো বলতো এখনও সেই কথাগুলো বলে। এরপরে ও আবারও বাহিরে এসে দাঁড়ায়। কিছুক্ষণ পরে ও একটা রুমে গিয়ে বসে পড়ে, মানে ওর খুবই ঘুম পাচ্ছিল। এদিকে লিয়ানের খুবই মন খারাপ হচ্ছিল, ওর বারবার মনে হচ্ছিল ওর সাথে থাকা শাও নামের এই মেয়েটি ওর আত্মার সঙ্গে এমনভাবে কানেক্টেড, কিন্তু ওর মনে হচ্ছে ও কোনো কিছুই খুঁজে পাচ্ছে না। তাই ও আবারও শাওকে দেখার জন্য বাহিরে আসে। তখন দেখতে পাই শাও একটা রুমে বসে আছে, কিন্তু আকাশ বাতাস থেকে বিভিন্ন এনার্জি শাওয়ের বডিতে চলে যাচ্ছে।
তখন লিয়ান ওর দাদুকে জিজ্ঞেস করে যে ওই মেয়েটির শরীরে এভাবে বিভিন্ন শক্তি কেন যাচ্ছে। তখন ওর দাদু বলে ওই মেয়েটির শরীরে একটি জাদুই পাথর আছে, এটা এমন অস্বাভাবিক কোনো ব্যাপার নয়। জাদুই পাথরের আশেপাশ থেকে সমস্ত শক্তি এসে ওর শরীরে জড়ো হচ্ছে। এরপরে পুনরায় শাও আবারও লিয়ানের সঙ্গে ওর রুমে আসে আর বলে আপনার এখন বিশ্রাম করা উচিত। লিয়ান বলে ঠিক আছে, কিন্তু তুমি তো আমার স্ত্রী, আমি জানি, মানে সবাই তো সেটাই বলছে তুমি আমার স্ত্রী, তাহলে তুমি তো আমার সঙ্গে শুতে পারো। তখন খুবই ইতস্তত বোধ করছিল শাও, কিন্তু শাও তারপরে ওর পাশে শুয়ে পড়ে আর বলে ঠিকই আছে, আমি অন্তত তোমার কাছে শুতে তো পারছি এবং তোমার কাছাকাছি তো থাকতে পারছি, এটাই আমার জন্য অনেক। মলিয়ানের বারবার মনে হচ্ছিল যে তার ভিতরের কোনো একটা কিছু নেই বা এই মেয়েটিকে সে অনেক আগে থেকেই চেনে এরকম কিছু। তখন ও সিদ্ধান্ত নিল যেভাবেই হোক ওর পূর্বের স্মৃতিগুলো ফিরিয়ে নিয়ে আসতে হবে। তাই পরদিন সকালবেলা ওর সিদ্ধান্ত নেয় সোল গ্যাদারিং পিলটা ও গ্রহণ করবে এবং সেটা দিয়ে যেভাবেই হোক ওর পূর্বের স্মৃতিগুলো ফিরিয়ে নিয়ে আসবে। তারপরে ও একটা হলুদ পিল নিয়ে বসেছিল। তখনই ওর দাদু এসে বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো? এই পিলটা যদি তুমি গ্রহণ করো তাহলে এমনিতেই তো তুমি অসুস্থ, আরও অসুস্থ হয়ে যাবে এবং অবশেষে মারা যাবে। তখন ওর দাদুকে বলে আমি যদি মারাও যাই তবে একটি দিনের জন্যও যদি আমার সমস্ত স্মৃতি ফিরে আসে তবে সেটাই আমার জন্য এনাফ। তারপরে ও পিলটা গ্রহণ করে আর দেখা যায় প্রথম দিন থেকে সমস্ত স্মৃতিগুলো ওর মনে পড়তে শুরু করেছে এবং আজ অবধি যত কিছু ঘটে গিয়েছে ওর জীবনে তার সমস্ত স্মৃতি ওর মাত্র কয়েক মিনিটের ভিতরেই মনে পড়ে যায়। তবে এর জন্য ও অনেক বেশি ইনজোর্ড হয়ে যায়। তখন ওর দাদু পিছন থেকে আরও কিছু শক্তি তাকে দিয়ে দেয় যাতে অন্তত কিছুক্ষণের জন্য ও সার্ভাইভ করতে পারে। এবার মলিয়ান একদম মলিয়ান রূপেই ফিরে এসেছিল। এদিকে আমরা শাওকে দেখতে পাই, শাও তখন বিশেষভাবে একটু দরকারি আলাপ করতে গিয়েছিল ওর দাদুর সঙ্গে। ও মূলত ওর দাদুকে এটা বলার চেষ্টা করছিল যে কোনোভাবে মলিয়ানকে বাঁচানো সম্ভব কিনা। ঠিক তখনই এখানে মলিয়ান আসে। মলিয়ান এখনো পর্যন্ত শাওকে বলেনি যে ওর সমস্ত স্মৃতি ফিরে এসেছে। মলিয়ান একবার শাওকে বলে যে আমার ঘাড়টা মাসাজ করে দাও। ঠিক সেই সময় ও ওকে তাঙার বলে ডেকে ওঠে আর তখন শাও বুঝতে পারে যে ওর সমস্ত স্মৃতি ফিরে এসেছে এবং ও সত্যি সত্যি খুব খুশি হয়ে যায়। কিন্তু কিছুক্ষণের ভিতরে আবারও ভীষণ ইনজুর্ড হয়ে পড়ে, মানে অনেক অসুস্থ হয়ে যায় আর ওর অনেক কষ্ট হচ্ছিল। তখন দাদুর সঙ্গে পুনরায় আবারও আলাপ করতে যায় শাও। তখন দাদু বলে তোমাকে একটা 1000 বছর আগের প্রেমের কাহিনী শোনাই। আসলে এখান থেকে 1000 বছর আগে আমার বন্ধু লিয়ান একটা মেয়েকে অনেক ভালোবাসতো। তবে সেই মেয়েটি প্রথমে তাকে একদমই ভালোবাসতো না। তাদের একটা বিশেষ জায়গায় দেখা হয়েছিল, সেই মেয়েটিকে আমার বন্ধু বাঁচিয়েছিল, কিন্তু তাকে দিনের পর দিন সেবা করতে করতে আমার বন্ধু ভালোবেসে ফেলেছিল। তবে একদিন সেই মেয়েটি তাকে কিছু না বলেই চলে যায়। আমার বন্ধু আকাশ পাতাল ঘুরে তাকে খুঁজে বের করার চেষ্টা করে। তারপরে মেয়েটিকে খুঁজে পায়। মেয়েটিও তখন তাকে ভালোবাসতে শুরু করে। ওরা দুজনই দুজনকে ভালোবাসতে শুরু করে। কিন্তু একদিন মেয়েটি একটা যুদ্ধে জড়িয়ে যায় আর আমার বন্ধুকে মেরে ফেলে। আর সেই মেয়েটিকে জানো, সেই মেয়েটি হলে তুমি, কারণ আগের জন্মে তুমিই ছিলে চু শিয়াংতাং আর আমার বন্ধু ছিল লিয়ান। তোমাদের আবারও আলাদা আলাদা দুনিয়ায় জন্ম হয়েছে, কারণ আগের দুনিয়ায় তুমি একটা পাপ করেছিলে, সেজন্য এই দুনিয়ায় তোমার জন্ম হয়নি, বরং তোমার মডার্ন ওয়ার্ল্ডে জন্ম হয়েছে এবং তুমি তোমার পাপের শাস্তি স্বরূপ যেভাবেই হোক এই দুনিয়াতে চলে এসেছো। আর এই স্পিরিট ল্যান্ডই হলো আসল দুনিয়া। তাও তখন দাদুকে জিজ্ঞেস করে কিন্তু এখন আমি লিয়ানকে কিভাবে বাঁচাবো? যেভাবেই হোক ওকে আমাকে বাঁচাতেই হবে। আগের দুনিয়ার গল্প আপনি বাদ দিন, এই দুনিয়ায় কিভাবে ওকে বাঁচাবো সেই পরামর্শ দিন। আমার মনে হয় লিয়ানকে ঘুমের ওষুধ খাওয়ানো উচিত, আর তারপর আমরা লুকে ডেকে পাঠাবো আর লুয়ের কাছ থেকে জানার চেষ্টা করব কিভাবে ওকে বাঁচানো যায়। সে পর্যন্ত লিয়ানকে ঘুম পাড়িয়ে রাখতে হবে। এতে দাদু রাজি হয়ে যায়। এরপরে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে ওরা লিয়ানকে অজ্ঞান করে দেয়, কারণ লিয়ান যতক্ষণ বেঁচে থাকবে ওর বেশি শক্তি ব্যয় হবে, সেজন্য আপাতত ওকে ঘুম পড়িয়ে রাখা হয়েছে। এদিকে আমরা দেখতে পাই ওই বুড়োকে, মানে লুর কাছ থেকে ও জানার চেষ্টা করে যে কিভাবে লিয়ানকে বাঁচানো যাবে। লু তখন বলে একটা উপায় আছে, আর সেটা হলো চু ফ্যামিলির ওয়াটার পুল, সেখানে ওকে নিয়ে যেতে হবে। তবে সেটা সিম্পল কোনো ওয়াটার পুল নয়, সেই পুলের নিচে আছে একটা শয়তান ডেমন, আর ওই ডেমনটা যদি একবার জেগে যায় তাহলে কিন্তু লিয়ান নাও বাঁচতে পারে। তোমাকে অনেক সাবধানতার সঙ্গে নিয়ে যেতে হবে লিয়ানকে, আর তবেই লিয়ানকে বাঁচানো সম্ভব। চু তখন বলে ওই ডেমনটা আবার কোথা থেকে এলো? লু তখন বলে ওই ডেমনটাকে এখান থেকে 1000 বছর আগে ওই পানির নিচে বন্দি করে রেখেছিল আগেকার চু শিয়াংতং, আর তোমাকে ওকে সেখানেই নিয়ে যেতে হবে। আর এই সমস্ত কথাগুলো শুনে ফেলেছিল মলিয়ান, কারণ মলিয়ানের জ্ঞান ফিরে এসেছিল। তো মলিয়ান বলে ঠিক আছে, আমি ওই ওয়াটার পুলে যাব। এদিকে লুকে ধরেছিল দাদু আর জিজ্ঞেস করে তোমার মোটিভটা আসলে কি বলো তো? লু তখন বলে আমি আসলে চাই ওই ডেমন কিংকে সরাসরি এই পৃথিবী থেকে শেষ করে ফেলতে, যাতে ও এই ওয়ার্ল্ডে কোনো রকম
রকমের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, আর সেটা একমাত্র শাওই পারবে। আর সেজন্যই আমি ওদেরকে ওয়াটার পুলে নিয়ে যেতে চাই। ওখানে গেলে একেবারে শাওকে শেষও করতে পারবে, আবার সেখানে গেলে মলিয়ান সুস্থও হয়ে উঠবে। এরপরে ওরা সবাই রাজি হয়ে যায়। আবার মলিয়ানের একটা স্পেশাল অস্ত্র ছিল, সেই অস্ত্রটা ওর দাদু ওর হাতে তুলে দেয়। এরপরে চু ফ্যামিলির ওয়াটার পুলে ওরা চলে আসে। এখানে চু ফ্যামিলির কিছু সিনিয়ররা ছিল, আর তারা সবাই চু শাওকে এখানে দেখে অনেক বেশি অবাক হয়, কারণ 1000 বছর আগেই তারা একে দেখেছিল এবং 1000 বছর পরে পুনর্জন্ম নিয়ে সে পুনরায় এই দুনিয়ায় ফিরে এসেছে। এদিকে ডেমন লর্ড মনে মনে বলে, অবশেষে শাও তুমি এখানে এলে। তুমি এখানে আসা মাত্রই আমি এখান থেকে ছাড়া পেয়ে যাব আর বাহিরের দুনিয়ায় রাজত্ব করব। এরপরে ওরা ওয়াটার পুলের ভিতরে ঢুকে যায়। তবে এটা ছিল খুবই ডার্ক একটা প্যালেস, এবং সেখানেই ওয়াটার পুল দেখতে পেয়ে ওখানে বসিয়ে দেওয়া হয় মলিয়ানকে। মলিয়ান চুপচাপ ওখানে বসে তপস্যা করছিল। ঠিক তখন আমরা ডেমন কিংকে দেখতে পাই। তবে এই ডেমন কিং না চোখে কোনো কিছুই দেখতে পেত না, সে আন্দাজেই সমস্ত রকমের কাজ করত। এবার হঠাৎ করেই মুখ ঘোরাতেই শাও দেখে ডেমন কিং ওর সামনে দাঁড়িয়ে আছে। ডেমন কিং ওর শ্বাস নিতে পারে না, কারণ শাও ওর শ্বাস প্রশ্বাস বন্ধ করে রেখেছিল। কিন্তু ডেমন কিং বুঝতে পারে যে এখানে বসে কেউ একজন তপস্যা করছে। শাও তখনই ডেমন কিং এর জামা ধরে টান মারলে ডেমন কিং ওকে এক ঝটকায় সরিয়ে দেয়, আর ওর উপরে যখনই আঘাত করতে যাবে ঠিক তখনই লু ওখানে চলে আসে। তবে কিছুক্ষণ পরে লুও অনেক বেশি আঘাতপ্রাপ্ত হয়। তাই শাও বলে, তুমি এখান থেকে চলে যাও, যেভাবেই হোক ওই লোকটিকে পরাস্ত আমি করব। তাই শাও একটা গন্ডি কেটে দেয় আর বলে, ডেমন কিং তুমি এই গন্ডির ভিতরেই থাকো এবং চু ফ্যামিলির যে স্পেশাল মন্ত্র আছে সেটা পাঠ করো, তাহলেই তোমার উপরে যে সিল করে রাখা হয়েছিল সেই সিল কেটে যাবে। ডেমন লর্ড তখন বলে, কি সেই মন্ত্র? তখন শাও বলে, বলো যে আই এম এ বিস্ট। যেহেতু শাও একটা গিয়েছে মডার্ন ওয়ার্ল্ড থেকে, তাই ওর এই ইংরেজি শব্দ তো ডেমন লর্ডের বোঝার কথা নয়। কিন্তু কিছুক্ষণ পরে ডেমন লর্ড বুঝতে পারে আর মনে করে যে শাওকে বোকা বানাচ্ছে। তাই ও শাওকে আবারও আঘাত করে আর দূরে সরিয়ে দেয়। শাওয়ের হাতে থাকা ম্যাজিক্যাল বাঁশিটা তখন পড়ে যায়। কিছুক্ষণ পরে শাওয়ের মনে পড়ে ওই বাঁশিটা বাজালেই তো এই লোকটিকে পরাস্ত করা সম্ভব। তাই ও এবার বাঁশিটি বাজাতে শুরু করে। আর ইতিমধ্যে ওয়াটার পলে বসে থাকা মলিয়ান অনেকটাই সুস্থ হয়ে উঠেছিল। এদিকে শাও অনেক বেশি ইনজুর্ড হয়ে যায়। তখন পিছন থেকে মলিয়ান আসে এবং মলিয়ানের হাতে ওর যে বিশেষ তরবারি ছিল সেটা দিয়ে ডেমন লর্ডকে আঘাত করার চেষ্টা করে, কিন্তু ওরা দুজনে মিলেই কোনোভাবে ওই লোকটিকে হারাতে পারছিল না। তখন আমরা দেখতে পাই চু ফ্যামিলির আরও যেসব সিনিয়র কাল্টিভেটর ছিল তারা সবাই ভিতরে প্রবেশ করে আর বলে যে তারা এই ডেমন লর্ডের সঙ্গে যুদ্ধ করতে নিজেদের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে। কিন্তু এদের সবাইকে এখান থেকে চলে যেতে বলে শাও, আর বলে যে তোমরা যদি তার সঙ্গে ফাইট করো তাহলে তোমরা মরে যাবে, কারণ আমি নিজেও বেশি নড়াচড়া করতে পারছি না। কিন্তু ওরা সবাই মিলে ফাইট করার চেষ্টা করে। শাও বেশ কিছুক্ষণ আনমনা হয়ে তপস্যা করতে লাগে এবং ও আস্তে আস্তে উপরের দিকে উঠে যেতে লাগে, কারণ ওর ভিতরে ওই জাদুকরি পাথরটা ছিল, সেটার প্রভাব ছিল অনেক বেশি। এবং ও তারপরে জাদুকরি ফুলওয়ারটা বাজাতে শুরু করে। আর তখন ওই ডেমন লর্ডকে একটা অন্তিম আঘাত করে মলিয়ান, আর তাতে ডেমন লর্ড পুরো চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং এখান থেকে পুরোপুরিভাবে ভ্যানিশ হয়ে যায়। যাই হোক, ডেমন লর্ডকে অবশেষে মারা গেল। কিন্তু ঠিক তখনই উপর থেকে একটা সাদা আলোর ঝলকানি ওদের দুজনের দিকে আসে, আর এই সাদা আলোর ঝলকানির দিকে টেনে নেওয়া হচ্ছিল শাওকে। মূলত ওই আলো শাওয়ের জন্য এসেছিল। শাও যে দুনিয়া থেকে বিলং করে ওকে সেই দুনিয়ায় টেনে নেওয়ার জন্যই ওই আলোটা এসেছিল, এবং মলিয়ান যে দুনিয়া থেকে বিলং করে ওকে সেই দুনিয়ায় টেনে নেওয়ার জন্য আলাদা একটা আলো এসেছিল। তখন ওরা দুজনেই কল্পনা করে ওদের একসঙ্গে কাটানো সময়গুলো, কিন্তু এসব কিছু এখন কেবলই অতীত। ওরা দুইজন দুই পৃথিবীর। সো ওরা যে পৃথিবী থেকে এসেছে সেই পৃথিবীতে শেষ পর্যন্ত ওদেরকে ফিরে যেতেই হবে। এরপরে শাও তার দুনিয়ায় চলে আসে, আর দেখা যায় ও একদিন স্বপ্নে দেখেছিল একটা খাটের উপর ঘুমিয়ে আছে। সেই খাটের উপর থেকেই ওর জ্ঞান ফেরে এবং ও মনে করে যে এই পুরোটা বোধহয় স্বপ্ন ছিল। কিন্তু এইগুলো স্বপ্ন হবে কিভাবে? ও তো ওর স্বপ্নের ভিতরে স্পষ্টভাবে মলিয়ানকে দেখেছে। এখন মলিয়ানকে ও কোথায় পাবে? ও যখনই বাহিরে বের হয় তখনই দেখে অনেক বেশি আলোর ঝলকানি, এবং এই আলোর ভিতর থেকে একটি ছেলে ওর দিকে দৌড়ে আসছে। আর ওই ছেলেটি আর কেউই ছিল না, ওটা ছিল মলিয়ান। মলিয়ান কিন্তু এই মডার্ন ওয়ার্ল্ড থেকে কখনোই বিলং করতো না। ও ওর দুনিয়া থেকে শাওয়ের কাছে চলে এসেছে শুধুমাত্র শাওকে নিয়ে একসঙ্গে ভালো থাকবে বলে। তবে এখন কি হবে, যেহেতু ওরা দুইজন দুই পৃথিবীর, আর এবার মলিয়ান চলে এসেছে শাওয়ের পৃথিবীতে। দুজনের ভালোবাসা ঠিক কোথায় মোড় নেবে সেটা দেখতে হলে অবশ্যই সেকেন্ড সিজন দেখতে হবে। আর এখানেই প্রথম সিজনের গল্প শেষ হয়ে যায়। তো এই ছিল ইটারনাল লাভ ড্রামার পুরো ড্রামাটির গল্প। তো আপনাদের যদি একটুও ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলে যদি একেবারে নতুন হয়ে থাকেন তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো গল্পে। এবং আপনাদের পছন্দের কোনো গল্প থাকলে আপনারা সাজেস্ট করতে পারেন, আমি চেষ্টা করব এক্সপ্লেন করার। সবাই ভালো থাকবেন, টাটা।